দেখো তো আমরা গত ক্লাসে সিপিপির কত নম্বর অঙ্কটা করে ফেলছিলাম? স্যার 1-2 করা হয়েছে। 1 আর 2 করে ফেলছিলাম আমরা গতদিন। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর অঙ্কটা সলিউশন করা হয়েছে। এই যে এটার নিচে আমরা এই যে আমরা 2 নম্বর অঙ্কটাও সলভ করে ফেলেছিলাম। তাহলে চলো আমরা সিপিপিটা শেষ করছি। আমরা 1, 2 যেহেতু করে ফেলছি, আমরা সিপিপির এবার 3 নম্বর অঙ্কটা করব। দেখো, সবাই খেয়াল করো 3 নম্বর অঙ্কটা এখানে আমাদের সামনে। যখন আমরা সিপিপির অঙ্কগুলো করব, তখন সবার আগে আমরা ডাটাগুলোকে খুব সুন্দর করে তুলে নেব। প্রশ্নের মধ্যে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে, সেগুলো যদি মনোযোগ দিয়ে তোলা যায়, তাহলে কিন্তু এই অঙ্কটা ভালো মতন করতে পারা যায়। তাই তোমরা কোশ্চেনটা ঠিকভাবে বুঝে তুলতে পারছো কিনা সেটা আগে দেখো। দেখো হিয়ার, এখানে সেলস দেওয়া ছিল 10 লক্ষ টাকা। লিখে ফেলি, সেলস, সবাই খাতা নাও। সেলস সমান টাকা 10 লাখ। সেলস সমান টাকা 10 লাখ। সেলস সমান টাকা 10 লাখ। এরপর টাকা দেওয়া আছে পিভি রেশিও। তোমরা জানো, যাকে পিভি রেশিও বলা হয় সেটা আসলে সিএম রেশিও। পিভি রেশিও আর সিএম রেশিও একই জিনিস। তো ওনারা যেহেতু বলে দিয়েছে এটা পিভি রেশিও, তাহলে আমরা লিখে ফেলি পিভি রেশিও। পিভি রেশিও সমান দিয়ে দিয়েছে ওনারা 40%। আর 0.40। আর পিভি রেশিও যত পার্সেন্ট হয়, বাকিটুকুকে আমরা ভিসি রেশিও বলি, মানে ভেরিয়েবল কস্ট রেশিও বলি। তাহলে ভিসি রেশিও হবে তাহলে 100% থেকে 40% বাদ দিলে সমান 60%। আর 0.60, এটা হচ্ছে আমাদের ভিসি রেশিও। আর দেখো প্রশ্নের মধ্যে এমএস রেশিও দেওয়া আছে। দেখো আমাদের এমএস রেশিওটা দেওয়া আছে হলো 25%। or 0.25। আর এমএস রেশিও যতটুকু দেওয়া থাকে বাকিটুকুকে আমরা বলি বিইপি রেশিও। খেয়াল আছে তোমাদের? আমরা যতটুকুকে এমএস রেশিও বলি, বাকিটুকুকে আমরা বলি বিইপি রেশিও। তাহলে বিইপি রেশিওটা হবে 100% থেকে 25% বাদ দিলে 75%। or 0.75। এটা হবে আমাদের বিইপি রেশিও। বলো, আমরা যখন অঙ্ক করেছি সিভিপি, তখন কিন্তু আমরা আমাদের ডাটাগুলোকে এইভাবে রেডি করেছি। যখন আমাদের কোশ্চেনের মধ্যে এমএস দেওয়া থাকবে, আমি বলেছি, তখন সেই অঙ্কগুলোকে আমরা পার্ট বি এর অঙ্ক বলেছি।
আর আমরা আমাদের পার্ট বি এর অঙ্কগুলোকে কিন্তু আমরা এইভাবে ডাটাগুলোকে রেডি করেছিলাম। আমাদের কিন্তু ডাটাগুলো রেডি করা শেষ। এবার দেখো ওনারা কিভাবে প্রশ্ন করেছে আমাদেরকে রিকোয়ারমেন্ট। দেখো প্রথমে রিকোয়ারমেন্ট 1, ওনারা তোমাদেরকে প্রথমে বিইপি টাকা বের করতে বলেছে। আমরা কিন্তু আমাদের বিইপি রেশিও বের করেছি 75%। আর এই বিইপি রেশিওটা কার উপর ধরতে হয়? সেলস এর উপর ধরতে হয়। তাহলে আমরা লিখে ফেলতে পারি বিইপি বিইপি টাকা সমান সমান সেলস ইনটু বিইপি রেশিও। সকল প্রকার রেশিও বিক্রয়ের উপর ধরতে হয়। সকল প্রকার রেশিও বিক্রয়ের ভিত্তিতে ধরতে হয়। তাই এখানেও আমরা সেই কাজটা করব। সেলস ইনটু বিইপি রেশিও। দেখো আমাদের সেলসটা ছিল 10 লাখ আর আমাদের বিইপি রেশিওটা ছিল 0.75। তাহলে দেখো আমাদের বিইপির পরিমাণটা হবে 7,50,000 টাকা। এই কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। দেখো আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা কিন্তু আমাদের বিইপির অ্যান্সারটা করে ফেলছি। রিকোয়ারমেন্ট 1 এর জবাব আমাদের দেওয়া শেষ। জি স্যার। তোমরা কি সবাই 1 নম্বর রিকোয়ারমেন্টের জবাবটা বুঝতে পেরেছো? তোমরা দেখো আমাদের 2 নম্বরে ওনারা ভেরিয়েবল কস্ট বের করতে বলছে। কিন্তু আমরা কিন্তু ভেরিয়েবল কস্ট রেশিওটা বের করেছিলাম 60%, খেয়াল করেছো? আর এই 60%টাও কি সেলস এর উপর ধরতে হবে না? তাহলে রিকোয়ারমেন্ট 2, তাহলে রিকোয়ারমেন্ট 2 দেখো রিকোয়ারমেন্ট 2 এর মধ্যে আমাদের বের করতে বলছিল ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস ইনটু ভিসি রেশিও। সেলস ইনটু ভিসি রেশিও। তাহলে ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস ইনটু ভিসি রেশিও। আমাদের সেলস এর পরিমাণটা কত ছিল? সেলস এর পরিমাণটা ছিল 10 লাখ আর আমাদের ভিসি রেশিওটা দেখো আমরা বের করেছিলাম ভিসি রেশিও 0.60। তাহলে 10 লক্ষকে 0.60 দিয়ে যদি গুণ করা হয় তাহলে হয়ে যাবে টাকা 6 লাখ। তোমরা আমাকে বলে যে 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমি ভেরিয়েবল কস্টটা বের করলাম। যে সমস্ত অঙ্কে এমএস থাকে, যে সমস্ত অঙ্কের ডাটাগুলো আমরা এইভাবে তুলি, সেই সমস্ত অঙ্কের জবাবগুলো কিন্তু আমরা এভাবেই দেই। তাহলে কিন্তু আমরা আমাদের ভেরিয়েবল কস্টটা পেয়ে গেলাম 6 লাখ। এবার 3 নাম্বার রিকোয়ারমেন্ট। দৃষ্টি 3 নাম্বার রিকোয়ারমেন্টে প্রফিট বের করতে বলছে। তোমার কি মনে আছে আমরা কিভাবে প্রফিটটা বের করব এই অঙ্কে? না স্যার, আমার তো মনে নেই, ভুলে গেছি। ভাই তা তো ভুল ভাই। পার্ট বি এর অঙ্কে আমি কিন্তু প্রফিট বের করার জন্য একটা কথা বলছিলাম যে এমএস এর মধ্যে কোনো ফিক্সড কস্ট থাকে না। তাই এমএস এর মধ্যে যতটুকু সিএম সম্পূর্ণটাই প্রফিট। এরকম নোট লিখে দিয়েছিলাম তোমাদের? এরকম নোট কি লিখে হ্যাঁ দিয়েছিলাম? জি স্যার। এমএস এর মধ্যে কোনো জি ফিক্সড স্যার। কস্ট থাকে না। যতটুকু সিএম সম্পূর্ণটাই প্রফিট। নোট করে দিয়েছিলাম। তাহলে এখানেও প্রফিট হবে ঠিক এরকম। জি স্যার। এমএস ইনটু পিভি রেশিও। এমএস ইনটু পিভি রেশিও, তার মানে এমএস এর মধ্যে যতটুকু প্রফিট, এমএস এর মধ্যে যতটুকু সিএম সম্পূর্ণটাই প্রফিট। তাহলে এখন এমএস টা আমরা কিভাবে পাবো? আমরা এমএস টা দেখো আমাদের এমএস রেশিও কিন্তু দেওয়া আছে 25%, দেখেছো? তাই এমএস টা হবে 10 লক্ষ টাকা সেলস
তার সঙ্গে 0.25 এটা গুণ করলে পাবো আমরা এমএস, আর এর সঙ্গে পিভি রেশিও। দেখো আমাদের পিভি রেশিওটা দেওয়া আছে 0.40। এই যে দেখো খেলা, 10 লাখের 25% হবে এমএস, আর সেই এমএস এর 40% হবে প্রফিট। তাহলে এমএস এর সঙ্গে পিভি রেশিও গুণ করলে আমরা প্রফিটটা পেয়ে যাব। এই যে দেখো আমরা বের করছি জি প্রফিটটা, স্যার। আর 10 লক্ষের 25% হচ্ছে 2,50,000, আর এই 2,50,000 এর 40% কত? 1 লাখ। স্যার একটা তো মিনিট দেখো দেখতেছি। 2,50,000 এর জি সঙ্গে স্যার, 1 লাখ। 0.2 ছিল, তাহলে আমাদের প্রফিটটা হয়ে জি যায় স্যার, 1 1 লাখ। লক্ষই হয়। 1 লাখ টাকা। দেখো আমাদের তিনটা স্যার, প্রশ্নের নোটটা আরেকবার একটু বলবেন। এমএস এর মধ্যে কোনো ফিক্সড কস্ট থাকে না তাই? এমএস এর মধ্যে কোনো ফিক্সড কস্ট থাকে না, যতটুকু সিএম সম্পূর্ণটাই জি নেট স্যার। প্রফিট, যতটুকু সিএম সম্পূর্ণটাই নেট প্রফিট। আচ্ছা স্যার। আমি লাল কালি দিয়ে নোট লিখে দিয়েছিলাম, এমএস এর মধ্যে কোনো ফিক্সড কস্ট থাকে না, যতটুকু সিএম সম্পূর্ণটাই প্রফিট। এই দেখো আমরা 3টে রিকোয়ারমেন্টের জবাব দিয়ে দিলাম। ওনারা আমাদেরকে 3টাই প্রশ্ন করেছিল, আর সেই 3টা প্রশ্নের জবাব এই যে কত সুন্দর করে আমরা দিয়ে দিলাম। এগুলো কিন্তু সবই আমরা জানি, এবং এগুলো সবই তোমাদের সালের প্রশ্ন, রিসেন্ট সালের কোশ্চেন। আর এই একটা শীটের মাধ্যমে আমি কিন্তু এই সিবিপিটা যেটা তোমরা এর আগে করেছো, আমি কিন্তু এই একটা শীটের মাধ্যমে তোমাদেরকে এই সিবিপিটা খালি একটু স্মরণ করাই দিব যে এই জিনিসটা তোমরা এইভাবে শিখেছিলে। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও আমাদের শুধুমাত্র আর একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। এটা হয়ে গেলে শুধুমাত্র একটা চ্যাপ্টারে তোমাদের বাকি থাকবে রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। এছাড়া সব চ্যাপ্টারই তোমাদেরকে একবার করে রিভাইজ দেওয়া হয়ে গেছে আমার। তো চলো, এটা ছিল অঙ্ক নাম্বার 3। এবার 4 নম্বর অঙ্কটাকে নিয়ে আসি। এবার দেখি 4 নম্বর অঙ্কটাতে কি আছে এবং ওটা কিভাবে আমরা সলভ করব। স্যার, এই যে সেকেন্ড ইয়ার যে কি ফর্ম ফিলআপ চলতেছে নাকি বন্ধ চলতেছে, হয়ে গেছে? না চলতেছে, চলতেছে। সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ স্যার চলছে। আমরা যে এই যে অনলাইনে করলাম, তো আমাদের এখনো মেসেজ কেন আসতেছে না? সবাই, সব কলেজগুলো এখনো হয়নি, রেজিস্ট্রেশন। সব কলেজ এখনো ঠিকভাবে এটার জন্য রেজিস্ট্রেশন না? করেনি। হ্যাঁ, তোমাদেরকে দিয়ে দিবে, তোমাদেরকে প্রত্যেককে দিবে, টিকা দেওয়ার সময় দিবে। তোমাদের যে টিকাটা দিবে, টিকাটাতে কিন্তু ভমিটিং ভাব হতে পারে, বুঝছো? টিকা নেওয়ার পর জ্বর আসতে পারে, ভমিটিং ভাব, বমি হতে পারে। তো ডক্টরের পরামর্শ নিয়ে টিকা নেওয়ার পরই তোমরা বমি যাতে না হয় তার জন্য একটা ওষুধ খেয়ে নিও। ওকে আর স্যার। জ্বর হলে না পা, আর কিচ্ছু না। দৃষ্টি রেজিস্ট্রেশন করেছো? হ্যাঁ, করা হয়ে গেছে। তোমাদেরকে যে টিকাটা দিচ্ছে, সেই আমাদের সময় যে টিকাটা দিয়েছিল সেখানে আমাকে শুধু জ্বর জ্বর ভাব হতে পারে, কিন্তু তোমাদের ভমিটিং ভাব রয়েছে, ভমিটিং হতে পারে। আমি লিংকে ঢুকতে পারতেছিলাম না। নাকি হ্যাঁ? পরে নিব? না, মেডিসিনটা কি আগে নিব? কি কোন ভ্যাকসিন, মানে টিকার কথা বলছো? মেডিসিন স্যার। ওই না যে না, মেডিসিন আগে মানে নেবা না, বমি ভাব। মেডিসিন আগে নেবা না, মেডিসিন আগে নেবা না। মেডিসিনটা সবার আচ্ছা। শরীর তো সমান না। তো হ্যাঁ। মেডিসিনটা নেওয়ার পর তুমি যদি দেখো যে না তোমার বমি আসছে, তোমার বমি হয়ে যেতে পারে, তাহলে তুমি ডক্টরের হ্যাঁ। পরামর্শ নিয়ে যাতে বমি না হয় সেই জন্য ওষুধ নিয়ে নিও। কি বলছি বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এই আমারটা ভ্যাকসিনটা, হইতেছিল না। এই ভ্যাকসিনটার সাইড পরে ইফেক্ট যেটা সুস্মিতা তোমাদের জন্য যেটা এসছে, এই ভ্যাকসিনটার সাইড জি স্যার। ইফেক্টের এই ভমিটিং ভাবটা রয়েছে, তবে সবার হবে না, যা কারো কারণ হবে। যেমন আমার তো জ্বর আসার কথা ছিল, জ্বর আসেনি, গায়ে হালকা একটু ব্যথা হয়েছে, আর কিছু না। আবার অনেক কিন্তু গায়ে ব্যথা জ্বর আসছে আমাদের টিকাগুলো দিয়েছিল। তোমাদের সবাইকে ভ্যাকসিন দিয়েই পরীক্ষা শুরু করবে। আচ্ছা, চলো সলিউশন। সবাই অনলাইনে সবাই ফিল আপ করছো তো? স্যার আমারটা হইছে, আমারটা আমি করতে পারতেছিলাম না, পরে সুস্মি কইরা দিছে। আচ্ছা, আসছে তোমার ওই কার্ড হ্যাঁ আসছে, স্যার, কার্ড আমারই রেসপন্স আসছে মানে না, খালি
হ্যাঁ সাবমিট হ্যাঁ হয়েছে স্যার শুধু? মেসেজ আসেনি, হ্যাঁ মেসেজ সাবমিট এখনো হয়েছে। আসেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের হবে। সবারইটা মানে আমার সুস্মি আমেনা এই তিনজনেরটাই সুস্মি করছে, তো আমাদের তিনজনেরটাই সাবমিট হয়েছে কিন্তু আচ্ছা হয়নি আচ্ছা, মেসেজ। আমিও তো অনেকবার ট্রাই করছিলাম কিন্তু আমি না পারি নাই করতে। আমিও অনেকবার ট্রাই করছি, আমারটা হয়নি। পরে সুস্মি আমারটা করছে, ও আমার থেকে আগে করছিল কিন্তু ওরটা হয়নি, আমারটা করছে, আমারটা হয়ে গেছে। পরে দিয়ে আবার সুস্মিতটা হয়েছে, আমিনারটাও হয়ে গেছে, সুস্মি কইরা দিছিল। কে রে? আচ্ছা চলো 4 নম্বর অঙ্কের জন্য আমরা এবার আমাদের ইনফরমেশন গুলো তুলবো। The operating results of Najia Enterprise are given below. এখানে সেলস ফর 2015 and বাইরে গেছে। 2016। দেখো আমাদের এখানে 2 বছরের তথ্য দেওয়া আছে। একটা সেলস ফর 2015 and 2016, 2 বছরের সেলস দেওয়া আছে। তার মানে কি হাই ভলিউম লো ভলিউম ব্যবহার করব, ঠিক না? দেখছো আমাদের কিন্তু 2 বছরের সেলস দেওয়া আছে। 2015 এর সেলসটা হচ্ছে 5 লাখ আর 2016 এর সেলসটা হচ্ছে 8 লাখ। খেয়াল করেছো? দুইটা সেলস যখন দেওয়া আছে তখন কি আমরা এই ডাটাগুলোকে হাই ভলিউম লো ভলিউম আকারে উপস্থাপন করব না? আর পাশে ওনারা প্রফিট বলছে 2015 তে আমাদের প্রফিট হয়েছিল 1 লাখ আর 2016 তে আমাদের প্রফিট হয়েছিল 1,75,000। তাহলে এবার কিন্তু আমাদের এই ইনফরমেশনটাকে আমরা এইভাবে নয়, আমরা এইভাবে হাই ভলিউম লো ভলিউম আকারে তুলবো। তোমরা জানো হাই ভলিউম লো ভলিউম আকারে অঙ্কগুলোকে কিভাবে উপস্থাপন করতে হয়। প্রথমটা ভলিউম, এরপর একটা সেলস, তারপর একটা প্রফিট, তারপর একটা কস্ট। আমরা এইভাবে ডাটাগুলোকে উপস্থাপন করি, এটা তোমরা জানো। ভলিউম, সেলস, প্রফিট, কস্ট। সিবিপির অঙ্কগুলো করতে গিয়ে আমি তোমাদেরকে বলেছি যে এই পদের অঙ্কের পরিমাণ সবচাইতে বেশি। সারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে সিবিপি থেকে যে কোশ্চেনগুলো তারা করে, ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা সব দেশে সিবিপি থেকে তারা যে প্রশ্নগুলো করে তার মধ্যে এই পদের অঙ্কগুলো সবচাইতে বেশি। আমি সিটি হর্নগ্রেইন এর বইয়ের মধ্যে দেখেছি অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে কিভাবে সিবিপি থেকে প্রশ্নগুলো হয়। আমি অন্যান্য মাধুশ্রীর বই থেকে দেখেছি আমেরিকান বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা কিভাবে এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো করে, কোন ধরনের প্রশ্নগুলো হয়। আর আমরা যখন পড়ালেখা করেছি তখন আমাদের সময় এরকম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বই ছিল না, আমাদেরকে সিটি হর্নগ্রেইন আর মাধুশ্রীর বই থেকে পড়তে হতো। সিটি হর্নগ্রেইন ইংল্যান্ডের আর মাধুশ্রী আমেরিকান রাইটার। তো তাদের বই থেকে দেখেছি যে এই যতগুলা ওদের ইউনিভার্সিটিগুলোতে যত রকমের প্রশ্ন হয় বেশিরভাগ প্রশ্নগুলো তারা এই ধরনের প্রশ্নগুলো তারা বেশি করেছে সিবিপি থেকে। তো আমরাও কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন যদি যাচাই করি তাহলে সেখানেও আমরা দেখতে পাবো যে সেখানেও এই ধরনের অঙ্কের পরিমাণটা বেশি। আর ইন্ডিয়ান রাইটারদের মধ্যে ঋষিকেশের বইটা আমরা ফলো করতাম। ঋষিকেশের বইয়ের মধ্যে দেখা যেত যে ইন্ডিয়ান বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা সিবিপি থেকে এ ধরনের প্রশ্ন বেশি করেছে। তো আমরা ডাটাগুলোটা উপস্থাপন করি সুন্দর করে, সবাই খেয়াল করো। প্রথমে ভলিউমের মধ্যে এটা হচ্ছে হাই ভলিউম, এটা হচ্ছে লো ভলিউম, আর এটা হচ্ছে ডিফারেন্স। আমরা হাই ভলিউম লো ভলিউমের অঙ্কগুলো এভাবেই করি। তারপরে এখানে আমাদের সেলস ছিল দুটো, 15 সাল 16 সাল কোনো ব্যাপার না। সেলস হচ্ছে এর মধ্যে বড় কোনটা, 16 সালেরটা 8 লাখ, তাহলে সেলস 8 লাখ লিখে দাও। আর লো ভলিউম সেলস হচ্ছে 5 লাখ, সেলস 5 লাখ লিখে দাও। এদের ব্যবধানটা হবে 3 লাখ, লিখে দিলাম। এবার প্রফিট, এখানে প্রফিটটা আমাদের 15 সালের প্রফিট ছিল 1 লাখ আর 16 সালের প্রফিট ছিল 1,75,000। 16 সালের প্রফিট 1,75,000 আর 15 সালের প্রফিটটা ছিল 1 লাখ। প্রফিট হওয়ার কারণে কষ্টের পরিমাণটা, তাহলে কষ্ট হবে এটা 6,25,000 আর এটা হবে
4 লাখ, উপরেরটার কষ্ট হচ্ছে 6,25,000 আর এটার কষ্ট হচ্ছে 4 লাখ। এবার এটা যদি পার্থক্য করি তাহলে এটা হয়ে যাবে 2,25,000। আর যেহেতু আমাদের এখানে সেলস দেওয়া আছে তাহলে তোমরা বলো দেখি আমরা ভেরিয়েবল কস্ট রেশিওটা পেয়ে যাব, তাই না? এখান থেকে কিন্তু আমরা ভেরিয়েবল কস্ট রেশিওটা পেয়ে যাব। খেয়াল করে দেখো, আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে ডাটা যেহেতু পার্থক্য করেছি তাহলে আমরা লিখে ফেলবো অতএব ভেরিয়েবল কস্ট রেশিও আমাদের ভেরিয়েবল কস্ট রেশিওটা তাহলে দাঁড়াবে দেখো আমাদের ভেরিয়েবল কস্ট রেশিওটা তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 2,25,000-কে আমরা এবার 3 লক্ষ দিয়ে ভাগ করে দেব। আমাদের খরচের পার্থক্যটা হচ্ছে 2,25,000, খরচের পার্থক্যটা 2,25,000 আর আমাদের সেলস এর পার্থক্যটা ছিল 3 লাখ। তাহলে খরচের পার্থক্য 2,25,000 আর সেলস এর পার্থক্য হচ্ছে 3 লাখ। তাহলে দেখো তো আমাদের ভিসি রেশিওটা কত হয়, ভেরিয়েবল কস্ট রেশিওটা ভাগ দিলে কত হয়? 0.75। স্যার জি 0.75। জি স্যার তাহলে 0.75 0.75। হবে ভেরিয়েবল কস্ট রেশিও। এবার ওনারা আমাদেরকে বের করতে বলছে পিভি রেশিও। তোমরা জানো যে ভেরিয়েবল কস্ট রেশিও যতটুকু হয় বাকি অংশটুকু হবে হলো তোমার পিভি রেশিও। তাহলে আমরা বলতে পারি অর 75%। তাহলে এবার আমরা রিকোয়ারমেন্ট 1 এর জবাব দিতে পারি। আমাদের রিকোয়ারমেন্ট 1 এ প্রশ্ন করেছিল পিভি রেশিও। তাহলে আমরা লিখে দিব পিভি রেশিও সমান সমান 1 মাইনাস ভিসি রেশিও। পিভি রেশিও মানে 1 মাইনাস ভিসি রেশিও। তাহলে অবশিষ্ট রেশিওটাকে আমরা পিভি রেশিও বলি। তাহলে 1 মাইনাস আমাদের ভিসি রেশিওটা হবে 0.75। তাহলে 1 থেকে 0.75 বাদ দিলে হবে 0.25 or 25%। আমরা কিন্তু আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টের জবাবটা দিয়ে দিলাম। দেখো তো তোমরা 1 নম্বর রিকোয়ারমেন্টের জবাবটা সবাই বুঝছো কিনা? জি স্যার বুঝছি। জি স্যার। আমাদের পিভি রেশিওটা বের করতে বলেছে। আমাদের ভিসি রেশিওটা যা বের হয় তার বাকি অংশটুকুকে আমরা পিভি রেশিও বলি। আমাদের ভিসি রেশিওটা যা বের হয় বাকি অংশটুকুকে আমরা পিভি রেশিও বলি। এই দৃষ্টি জি স্যার জি হ্যালো। আজকে কি আমাদের ফিনান্স ফাইনাল রিভিশন শুরু হওয়ার কথা? জি স্যার আজকে ফাইনাল রিভিশন শুরু করব। আচ্ছা আচ্ছা, নুসরাতকে কি ডাকছো? নুসরাত কি আসছে? নুসরাতকে তো আমি প্রথমেই মেসেজ পাঠাইছিলাম কিন্তু ওরা তো দেখা পাইলাম না, ওরা কোনো দেখা নাই। প্রথমে ওয়েট করতেছিল তারপর এখন আর কোনো দেখা নাই। আজকে ফিনান্সের রিভিশন শুরু, আজকে তোর ক্লাস থাকা উচিত ছিল। একটা ফোন দিয়েন স্যার, আপনি আচ্ছা গ্রুপ থেকে একটা ফোন দিয়েন। ঠিক আছে। তাহলে পিভি রেশিওটা আমরা বের করে ফেললাম 0.25 or 25%। আচ্ছা এবার রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2 দেখো আমাদের রিকোয়ারমেন্ট 2 তে প্রশ্নের মধ্যে বলছে ফিক্সড কস্ট বের করতে। এই তোমরা বলো তো আমরা এই সমস্ত ক্ষেত্রে ফিক্সড কস্টটা কিভাবে বের করি? এই ক্ষেত্রে আমরা ফিক্সড কস্টটা বের করি টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিলে আমরা ফিক্সড কস্টটা পেয়ে যাই, তাই না? এইভাবে কিন্তু আমরা আমাদের এই ফিক্সড কস্টটা বের করি। এখন তুমি এই টোটাল কস্টটা যে কোনো একটা নিতে পারো, হাই ভলিউম অথবা লো ভলিউম। যদি
যদি হাই ভলিউমে টোটাল কস্ট নাও তাহলে 6,25,000। এখন এই 6,25,000 থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দিতে চাও তাহলে তার সেলস কত ছিল? 8 লাখ। 8 লাখ আর আমাদের ভিসি রেশিওটা কত ছিল? আমাদের ভিসি রেশিও ছিল 0.75। তাহলে 8 লাখের সঙ্গে 0.75 গুণ করলে হবে ভেরিয়েবল কস্ট, আর 6,25,000 ছিল আমাদের টোটাল কস্ট। তাহলে এবার টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের ফিক্সড কস্ট। তাহলে দেখো 6,25,000 6,25,000 থেকে এখন 8 লাখের 75% কত হয় দেখো তো? স্যার 6 লক্ষ হয়। 6 লক্ষ। 6 লাখ হয়। হ্যাঁ। তাহলে এবার 6,25,000 থেকে যদি আমরা 6 লক্ষ টাকা বাদ দিয়ে দেই তাহলে আমাদের 25,000 টাকা হবে ফিক্সড কস্ট। তোমরা দেখো আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট ওনারা যে ফিক্সড কস্টটা বের করতে বলেছিল আমরা কিন্তু সেই ফিক্সড কস্টটা বের করে ফেলেছি। তোমরা কি সবাই এই ফিক্সড কস্ট বের করাটা বুঝেছো? জি স্যার। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে 4 নাম্বার অঙ্কটা কিন্তু আমাদের সলভ হয়ে গেল, দেখেছো? 4 নাম্বারটা আমরা করে ফেলেছি। তাহলে চলো খাতা নিয়ে নাও, এবার আমরা পার্ট বি এর শেষ অঙ্ক 5 নাম্বার অঙ্কটা করার জন্য রেডি হই। পার্ট বি এর শেষ অঙ্ক আমরা 5 নাম্বার অঙ্কটা করার জন্য রেডি হয়ে যাই। আমরা সিবিবি এর অঙ্কগুলো করতে বেশি সময় নিব না। এই যে 5 নাম্বার অঙ্কটা, কারণ সিবিবি এর অঙ্কগুলো তোমরা যখন শিখেছিলা অনেক সময় নিয়ে শিখেছিলা, আর আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটা ভালো পারলে তোমরা অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক ভালো পারবে। তাহলে 5 নাম্বার অঙ্কটা আমরা এখন করব। চলো দেখি পার্ট বি এর শেষ অঙ্ক 5 নাম্বার অঙ্কটা এখন আমরা করার জন্য রেডি হই। সবাই খাতা নিয়ে নাও। এবার আমরা 5 নাম্বার অঙ্কটা করার জন্য রেডি হচ্ছি। এখানেও সলিউশন করতে গিয়ে সবার আগে আমরা ডাটাগুলোকে আগে সুন্দর করে তুলে নেব খাতায়। আমরা ডাটাগুলোকে খুব সুন্দর করে খাতায় তুলে নেব। দেখো ডাটাগুলো কি কি দেওয়া আছে হিয়ার। এবার প্রশ্নের মধ্যে ফিক্সড এক্সপেন্সটা দেওয়া আছে 50,000 টাকা। দেখো আমাদের ডাটার মধ্যে ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে টাকা 50,000। এবার দেখো আমাদের প্রফিট দেওয়া আছে 25,000। লিখে ফেলো প্রফিট। প্রফিট দেওয়া আছে 25,000 টাকা। এবার দেখো আমাদের সেলস ভলিউম, সেলস ইউনিটটা দিয়ে দিয়েছে। সেলস ইউনিটটা বলে দিয়েছে 15,000। আমাদের এখানে ফিক্সড কস্ট দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, সেলস দেওয়া আছে, আর কিন্তু কোনো ইনফরমেশন নাই। খেয়াল করে দেখো এই 5 নাম্বার কোশ্চেনটার মধ্যে 3টা ইনফরমেশন দেওয়ার পর ওনারা প্রথমে বের করতে বলছে তুমি ব্রেক ইভেন পয়েন্ট বের করো। এখন এখান থেকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করব? দেখো আমাদের অঙ্কের মধ্যে ফিক্সড কস্ট দেওয়া আছে 50,000, প্রফিট দেওয়া আছে 25,000, আর সেলস ভলিউম দেওয়া আছে 15,000 ইউনিট। অন্য কোনো ইনফরমেশন নাই। ওনারা আমাদেরকে 1 নম্বরে বের করতে বলছে ব্রেক ইভেন পয়েন্ট বের করো, 2 নম্বরে মার্জিন অফ সেফটি বের করো, তারপরে বলছে যদি প্রফিট 50,000 টাকা করতে চাই আমাদেরকে
কি পরিমাণ মাল বিক্রয় করতে হবে সেটাও বের করতে বলছে, অথচ দেখো আমাদের প্রশ্নটার মধ্যে কিন্তু সিএম রেশিওটাও নাই। একটা সিএম রেশিও থাকলে কিন্তু আমরা তাও কাজটা করতে পারতাম। এমএস রেশিওটাও নাই, এমএস রেশিও থাকলেও কিন্তু অঙ্কটা করা যেত। তাহলে 5 নম্বর অঙ্কটা নিয়ে তোমরা দুশ্চিন্তা করে গেলাম, তোমরা একটু চিন্তা করতে থাকো, দেখো কোনো ডাটা কোনো ক্লু আছে কিনা ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য। সিএম রেশিওটা না বের করতে পারলে তো হবে না। সেলস ইউনিট দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, হ্যাঁ একটা ব্যবস্থা আছে। এই যে দেখো ব্যবস্থা দেখো, তোমরা বলো তো we know, আমি ডাটার মধ্যে এটা বের করে নিচ্ছি, তোমরা খেয়াল করো, এই যে দেখো বের হয়ে গেছে। we know আমরা সিএম মাইনাস ফিক্সড কস্ট সমান সমান প্রফিট, এটা জানি না বলো তো সবাই? সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে জি, প্রফিট স্যার। পাওয়া যায়, এটা কি আমরা সবাই জানি না বলো তো? হ্যাঁ স্যার জি জানি। স্যার। এখন আমাদের এই সিএম শাহানা, টা কত আমরা জানি না, কিন্তু আমাদের ফিক্সড কস্টটা যে 50,000 এটা তো জানি। এরপরে আমাদের প্রফিটটা যে 25,000 এটাও তো জানি। তাহলে দেখো তো আমরা আমাদের সিএম টা পেয়ে গেলাম না? তাহলে সিএম সমান সমান 25,000 প্লাস 50,000। তাহলে দেখো তো আমাদের সিএম সমান সমান 75,000 বের হয়ে গেছে না? এবার যদি আমি সিএম কে সেলস ইউনিট দিয়ে ভাগ করি, তাহলে আমরা সিএম পার ইউনিট পেয়ে যাব না বলো তো? এবার যদি আমি সিএম কে সেলস ইউনিট দিয়ে ভাগ করি, তাহলে কি আমি সিএম পার ইউনিট পেয়ে যাব না? পাবো? তাহলে আমি সিএম পার ইউনিট পেয়ে যাব। দেখো সিএম পার ইউনিট আমি বের করে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওই যে সিএম টা বের করেছিলাম, সেই সিএম কে সেলস ইউনিট দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু এখন সিএম পার ইউনিটটা পেয়ে যাব। দেখছো কিভাবে লাইনটা বাইর করে নিলাম? দেখছো কোনো না কোনো একটা লাইন তো অবশ্যই ওনারা দিয়ে দিবে যাতে তুমি সলভ করতে পারো। আমাদের এই সিএম টা প্রশ্নের মধ্যে ছিল না, এই যে আমরা এখন বের করে নিয়েছি। 75,000 টাকা ছিল আমাদের সিএম, আর আমাদের সেলস ইউনিটটা দেওয়া ছিল 15,000। সেলস ইউনিটটা দেওয়া ছিল 15,000। তাহলে 75,000 কে যদি তুমি এখন 15,000 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু তুমি তোমার সিএম পার ইউনিটটা পেয়ে যাবে। দেখো তো তুমি তোমার সিএম পার ইউনিটটা কত বের হয়? 5। তাহলে আমাদের সিএম পার ইউনিটটা কিন্তু বের হয়ে গেল টাকা 5। দেখো আমরা আমাদের সিএম পার ইউনিটটা পেয়ে গেলাম। তাহলে সিএম পার ইউনিট যেহেতু 5 টাকা বের হয়ে এসছে, তাহলে এইবার আমাদের জবাব দিতে পারবো আমরা। দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট বের করতে বলেছে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, তাই না? তাহলে চলো রিকোয়ারমেন্ট জি একের স্যার। জবাব দিয়ে দেই। তাহলে রিকোয়ারমেন্ট একের জবাব দিয়ে দেই আমরা। রিকোয়ারমেন্ট একে তোমাকে বের করতে বলছে বিপি ইন ইউনিট। বিপি, হ্যাঁ বিপি, বিপি বিপি ইন ইউনিট সমান সমান আমাদের সূত্রটা কি ছিল? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, তাই না? জি স্যার, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্ট হচ্ছে 50,000 আর ভাগ ডিভাইডেড বাই 5, সিএম 10,000। পার ইউনিট। এইবার দেখো আমরা আমাদের মানগুলো বসাই দিব। আমরা আমাদের ফিক্সড কস্টের পরিমাণটা পেয়েছি 50,000 50,000, আর পার ইউনিট হচ্ছে 5। আর সিএম পার ইউনিটটা আমরা বের 10,000 করেছি ইউনিট, 5। তার মানে ফিক্সড কস্টটা তাহলে ছিল 10,000 ইউনিট। 50,000, আর সিএম পার ইউনিটটা ছিল
পাঁচ। পার ইউনিট 5 তাহলে আমাদের 10,000 ইউনিট বের হয়ে আসছে। তাহলে 10,000 ইউনিট বের হয়ে আসছে। তাহলে আমরা আমাদের 1 নম্বর প্রশ্নের জবাবটা দিয়ে দিলাম। আমাদের 1 নম্বর প্রশ্নের জবাবটা হয়ে গেল, আমাদের বিইপি ইউনিটের পরিমাণটা হচ্ছে 10,000 ইউনিট। চিনি ওইখানে আসে একটু নাও। আচ্ছা, এবার খেয়াল করো 2 নম্বর বের করতে বলছে মার্জিন অফ সেফটি ইন ইউনিট। তোমরা বলো তো, টোটাল সেল থেকে ব্রেক ইভেন সেলটা বাদ দিলেই মার্জিন অফ সেফটি পাওয়া যায় না? টোটাল সেল থেকে ব্রেক ইভেন সেলটা বাদ দিলেই মার্জিন অফ সেফটি পাওয়া যায় না? তাহলে রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2, দেখো রিকোয়ারমেন্ট 2 তে ওনারা আমাদেরকে বের করতে বলছে মার্জিন অফ সেফটি ইন ইউনিট, এমএস ইন ইউনিট। মার্জিন অফ এমএস এমএস ইন ইউনিট, ইউনিট। এমএস জি ইন স্যার। ইউনিট বের করার জন্য আমাদের টোটাল সেলস ইউনিট মাইনাস বিইপি ইন ইউনিট। টোটাল সেলস ইন ইউনিট থেকে বিইপি ইন ইউনিট বাদ দিলে এমএস ইন ইউনিট পাওয়া যাবে। টোটাল এমএস টা বের করতে বলেনি, এমএস ইন ইউনিট বের করতে বলেছে। আমাদের টোটাল সেলসটা ছিল 15,000 ইউনিট। টোটাল সেলটা কি 15,000 ইউনিট ছিল না? দেখো তো, ওই যে সেলস ইউনিটটা 15,000 ছিল, তাহলে টোটাল সেলস ইন ইউনিটটা ছিল 15,000। আর আমরা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটটা বের করেছিলাম 10,000। তাহলে আমাদের এমএস ইন ইউনিটটা বের হবে 5,000 ইউনিট। দেখো আমাদের 5,000 ইউনিট রেজাল্ট বের হয়ে গেল 2 নাম্বার রিকোয়ারমেন্টে। দেখেছো? আর 3 নাম্বার রিকোয়ারমেন্ট এবার তোমাকে প্রশ্ন করেছে, দেখো প্রথম থেকে লাইনটা একটু ক্লিয়ার করে নিলাম। এবার আমরা সুন্দরভাবে অঙ্কের জবাবগুলো দিতে পারছি। দেখো 3 নাম্বারে প্রশ্ন করেছিল যদি প্রফিট হয় 50,000, তাহলে হোয়াট উইল বি দ্য ডিজায়ার্ড সেলস ইন ইউনিট। আমরা টার্গেট প্রফিটটা 50,000, তাহলে সেলস ইউনিটটা কত বের করতে বলেছে। তাহলে চলো আমরা এটা সূত্র জানি, কিভাবে করতে হয় এটা আমরা জানি। রিকোয়ারমেন্ট 3, requirement 3, required sales